হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, টেস্ট পেপার পর্ষদের শুরু করছি। দেখো 394 পেজ। চলো নেক্সট। প্রথম কোশ্চেনটা দেখো, খুব সুন্দর একটি কোশ্চেন। আমাদের সংখ্যাগুরু মান বের করতে বলেছে। তো তোমরা জানো সংখ্যাগুরু মান মানে যারা সংখ্যায় বেশি থাকে তাদেরকে সংখ্যাগুরু মান বলা হচ্ছে। ঠিক আছে, যারা সংখ্যায় বেশি থাকে তাদেরকে সংখ্যাগুরু মান বলা হচ্ছে। একটা বিষয় লক্ষ্য করে দেখো, যেখানে 2, 3, 4 and 7, 8 and 9 সবাই 3 টাইম করে রয়েছে। ঠিক আছে, সবাই কিন্তু 3 টাইম করে রয়েছে, তার মানে কি সবাই ইকুয়াল রয়েছে। এখানে এখানে কেউ সংখ্যাগুরু না। বুঝতে পেরেছো ব্যাপারটা? কেউ সংখ্যাগুরু না। সংখ্যাগুরু আমরা কি কোনটাকে বলতাম? যারা সংখ্যায় বেশি। এখানে লক্ষ্য করে দেখো সবাই ইকুয়াল রয়েছে, 3 টাইম করে, তিনবার করে রয়েছে। ঠিক আছে, প্রত্যেকে 3বার করে রয়েছে। তার মানে আমি যদি তুমি বলো দেখো 3ও 3 বার রয়েছে, 4ও 4 বার রয়েছে, যদিও শুধু আমাদের শুধু 3 কে চেক করতে হবে, কারণ দেখো 3 এবং 6 তো নেই উপরে। তাহলে 3 তাহলে হয়তো আমাদের অপশনে অ্যান্সারটা হতে পারে, এই জন্য তোমরা ভাবতে পারো। কিন্তু লক্ষ্য করে দেখো প্রত্যেকে 3ও 3 টাইম রয়েছে, তারপরে হচ্ছে 2ও 2 টাইম, মানে 2ও 3 বার করে রয়েছে, সবগুলো 3বার করে রয়েছে। তাহলে যে সবাই, তার মানে কি সবাই সমান সমান রয়েছে, এখানে কেউ বেশি নেই, সবাই সমান ইকুয়াল রয়েছে। এই কারণের জন্য এইটা সংখ্যাগুরু মানটা কি হবে? নান অফ দি অ্যাবাভ। ঠিক আছে, সবাই যেহেতু সমান এই জন্য, অর্থাৎ কোনোটি নয়, অ্যান্সারটা কোনোটি নয়। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো, দুটি বৃত্তাকার স্তম্ভের আয়তনের অনুপাত দিয়েছে। বৃত্তাকার স্তম্ভ, ঠিক আছে, লম্ব বৃত্তাকার স্তম্ভ 1:4, অ্যান্ড তাদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দেওয়া আছে 4:5, এবং তাদের উচ্চতার অনুপাত আমাদের বের করতে বলেছে। চলো এটা ক্যালকুলেশন করা যাক। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দেওয়া আছে। আমরা চাইলে একবারে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2 দিয়ে ভাগ করে ধরতে পারি, তো না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা চলো, বা আমরা যেহেতু এটা শর্টকাটে করলেও কিন্তু তুমি করতে পারো। একবারে ক্যালকুলেশন জাস্ট আমরা যেটা জানি সেটাই বসানো যাবে একবার। ঠিক আছে, তুমি মনে করো হচ্ছে এটা 4r/2, যেহেতু ব্যাস দিয়ে দেওয়া আছে 5r/2। ঠিক আছে, তার উচ্চতা h1, h2, একবারে ধরে শর্টকাটে, পুরো ডিটেলসে করার দরকার নেই, যেহেতু বুঝতে পারছো এটা একটা শর্ট কোশ্চেন। তাহলে যত তাড়াতাড়ি করবে তত ভালো। আমাদের লম্ব বৃত্তাকার স্তম্ভের অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে তোমাদের সূত্র কি রয়েছে? পাই আর স্কোয়ার এইচ। তুমি একবারে ক্যালকুলেশন আমি করে দিচ্ছি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই তার জন্য। ওকে, আচ্ছা, পাই আর স্কোয়ার, আর এর জায়গায় দেখো 4/2। কোশ্চেন হচ্ছে স্যার 4/2 কেন? কারণ ব্যাস দিয়ে দেওয়া ছিল। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে কিন্তু স্যার একবারে তো আমরা ওখানে এক্স ধরে নিতে পারতাম, 4x, 5x, তারপরে আমরা ব্যাসার্ধ ধরে নিতাম। ঠিক আছে, 4x/2, 5x/2। তুমি চাইলে একবারে কোনো করতে পারো, কোনো প্রবলেম নেই, যেহেতু আমাদের শর্ট প্রশ্ন। তোমরা আশা রাখি এটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, শর্টকাটে যে প্রসেসটা হচ্ছে। এবার আমি এখানে আর বসালে দেখো পরে আর আর কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কিন্তু আমরা উচ্চতা, তাহলে পাই আর স্কোয়ার। ওকে, আর স্কোয়ার h1 বাই পাই আর স্কোয়ার, এখানে তাহলে কি দাঁড়াচ্ছে 5/2 আর স্কোয়ার h2। এখানে অনুপাতকে আমরা কি লিখতে পারি? পূর্বপদ বাই উত্তরপদ। এটা এটা একবারে কিন্তু আমরা শর্ত অনুসারে করলাম, বুঝতে পারছো? একবারেই শর্ত অনুসারে হয়ে গেল। এখানে পাই আমাদের কেটে গেল, আর এখানে আমরা 2 কেটে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? এখানে 2 এর স্কোয়ার, তাহলে 4h1। তারপরে এখানে কত হচ্ছে 25। ঠিক আছে, এই বাই 2 আছে, তার মানে 4 হচ্ছে। এই 4টা কিন্তু আমরা উপরে একবারে বসাতে পারবো। ঠিক আছে, একবার বসিয়ে দিলাম। তাহলে এখানে কি থাকছে h2 = 1/4। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো আমরা কি পাচ্ছি। এখানে এখানে h1 বাই h2 আমাদের দরকার। এই 25টা ওখানে চলে যাচ্ছে, আর এই 4 নিচে আসছে। কি করে স্যার? এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে। ঠিক আছে, আমাদের h1 বাই h2 আমাদের বের করতে হবে। এটার অনুপাত দেখো, এটাই আমাদের কি দিয়ে দেওয়া আছে?
ডি নাম্বার অপশন। অনুপাতটা কি হবে যদি মনে করো যে স্যার অনুপাত আকারে আমি দেখব, তাহলে 25:64 আসলে, যদি তুমি H1:H2 দেখতে চাও। এটা আরো ডিটেলসে হবে, ডিটেলসে করতে গেলে অনেক বড় হয়ে যাবে অঙ্ক, আমি একবারে করা যাবে, এটাকে আরো শর্টেও লেখা যাবে। আমি যেহেতু পুরো ডিটেলসে তোমাদের আলোচনা করলাম, পুরোটা কিভাবে ধরতে হবে সেটাও বললাম এই কারণের জন্য, ঠিক আছে, যেন সবার সুবিধা হয়। যারা খুব ভালো স্টুডেন্ট আছো তারাও দ্রুত ক্যালকুলেশন করতে পারবে, যারা একটু দুর্বল আছো তারাও ডিটেলস যেন বুঝতে পারো, এই কারণে জন্য বুঝতে পেরেছো, আমি এই জন্য ফার্স্ট থেকেই বললাম, কিন্তু ক্যালকুলেশনটা শর্টে যেভাবে হবে সেটা তোমাদের লিখে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট 3 নাম্বার। এই কোশ্চেনটা খুব মজাদার কোশ্চেন, কেন বলো তো, এই অ্যান্সার 2। ওকে, এটা আমি অনেক আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি যে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এখানে tan এর কিউব থাক, যে কোনো থাক না কেন, বা cot এর যে কোনো পাওয়ার থাক না কেন, দুটো সেম পাওয়ারই থাকবে, অলওয়েজ এর অ্যান্সার 2, ঠিক আছে, অলওয়েজ এর অ্যান্সারটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সরি সরি একটু মিস্টেক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ওকে, ক্লিয়ার হলো কি করে স্যার, চলো একবার একবার ট্রাই করে নেওয়া যাক সত্যি হচ্ছে কিনা। এই tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2, কিন্তু তাহলে এখানে আমরা লিখতে পারবো tan আলফা প্লাস 1/tan আলফা, মানে cot ইকুয়াল টু 1, cot থিটা ইকুয়াল টু 1/tan আমরা জানি। এইবার এটাকে একবারে যারা খুব বুদ্ধিমান রয়েছে একবারে ক্যালকুলেশন করতে পারো, লসাগু করে নিলাম, ট্যান হচ্ছে, তারপরে লাইভ স্টেপ বাই স্টেপ করছো। এবার তুমি যদি খুব ভালো হও, তাহলে আমি ট্যান আলফা দিয়ে স্যার পুরো লাইনটাকে গুণ করে দিচ্ছি, ব্যাস দেখো, ট্যান আলফা নিয়ে পুরো লাইনটাকে গুণ করে দিলে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ট্যান স্কোয়ার আলফা, তাহলে এখানে ট্যান ট্যান কেটে গিয়ে 1 দাঁড়াচ্ছে, তাহলে এখানেও তাহলে গুণ হচ্ছে, তাহলে 2 ট্যান আলফা হয়ে যাচ্ছে। দেখো ব্যাপারটা কিন্তু আর জটিল থাকলো না, ক্লিয়ার হলো ব্যাপারটা, আর জটিল কিন্তু থাকলো না। এইবার এটাকে এইবার পার করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 এর স্কোয়ার বা 1 স্কোয়ার, মানে দেখো a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার, স্কোয়ার দিতে হবে, আর দেওয়ার দরকার নেই, তুমি ডাইরেক্ট tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে কি দাঁড়াচ্ছে, তাহলে tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে tan আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1, ঠিক আছে। এইবার tan আলফা 1, তাহলে cot আলফা কি দাঁড়াচ্ছে, সেটাও 1 হবে, কারণ tan আলফা ইকুয়াল টু 1, তাহলে cot আলফা মানে 1/tan আলফা, সরি হ্যাঁ ইয়েস 1/tan আলফা, 1/1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1 ই দাঁড়াচ্ছে, তাহলে cot আলফা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1। তাছাড়া আরেকভাবে বুঝতে পারো যে tan আলফা ইকুয়াল টু 1, তার মানে tan 45 ডিগ্রি 1, তাহলে cot ঠিক আসলে আলফার মানেও 45 ডিগ্রি আসছে, বসিয়ে দেখো তাহলে দুটো 45 ডিগ্রি 1 আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করো, তুমি যেভাবেই ভাবো না কেন কোনো অসুবিধা নেই, তার জন্য এই যে পাওয়ারে রয়েছে 3, এই 3 জায়গায় যে কোনো, দেখো তোমরা 2026 এ পরীক্ষা দিবে, তো 2026 সালেও কিন্তু এই 2026 যেন থাকতে পারে পাওয়ার 3 জায়গায়, ঠিক আছে, দুই জায়গাতেই থাকবে, কিন্তু কিন্তু তবুও কিন্তু অ্যান্সার 2 আসবে, তাহলে এটার মান আমরা 1 প্লাস এটাও কিন্তু আমরা 1। এবার মনে করো যে স্যার আপনি পুরোটাই আমরা দেখবো পুরো ডিটেলসে, ওই জন্যই ডিটেলসে আমি তবু তোমাদের ডিটেলস দেখালাম, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে এইটা আচ্ছা পরে আগে ব্যাপারটা দেখো, ওখানেও কিউব tan নিয়ে এসেছি, তাহলে এখানে 1/tan, ঠিক আছে, এটা কিউব দিয়ে দিলাম, ওকে, তাহলে এখানে 1 এর কিউব তাও ইউজ করছি দেখো তোমাদের ভালোর জন্য, এখানে 1 তাহলে 1 এখানে 1 এর কিউব, ওই জন্যই কিন্তু এগুলো, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল দেখো 2 আসে। তোমরা 2026 এ পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক, তোমাদের কিন্তু ওখানে যদি পরীক্ষা আসে 26 দিয়ে দেওয়া থাকতে 2026 তিনের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু এই ফর্মে থাকলে অলওয়েজ কিন্তু অ্যান্সার 2 হবে, করারই প্রয়োজন নেই, ডাইরেক্ট টিক কিন্তু তুই এগিয়ে যাবো, ঠিক আছে। চল নেক্সট দেখো 4 নাম্বার। 4 নাম্বার কোশ্চেনটা কি আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি বিন্দুগামী, আমাদের এ বি সি ও বিন্দুগামী, চলো একটা বৃত্ত ড্র করে নেওয়া যাক। দেখো
কি আছে যে ও কেন্দ্র একটি বৃত্ত, আমরা একটা বৃত্ত ড্র করে নিই। ঠিক আছে, ও কেন্দ্রগামী একটা বৃত্ত ড্র করে নিলাম। ঠিক আছে, আচ্ছা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি বিন্দুগামী, এ বি সি বিন্দুগামী। ঠিক আছে, মানে পরিধির উপর কোথাও এ বি সি রয়েছে, জাস্ট আমি এ বি সি, তোমরা যেমন একটা ত্রিভুজকে ভাবো সেভাবে ভেবে নাও, যেটা এ, এটা বি আর এটা সি। ঠিক আছে, র্যান্ডমলি তুমি ভেবে নাও না কেন, কোনো অসুবিধা নেই তার জন্য। ওকে, এটা আমি যুক্ত করে দিচ্ছি, আমাদের হয়তো যুক্ত করার প্রয়োজন আছে। তো এ বি ও, তাহলে এইটা আমাদের ও রয়েছে, ও কেন্দ্র যেহেতু এ বি ও। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমাদের রয়েছে 35 অ্যান্ড এ সি ও 45, এ সি ও। আচ্ছা, তাহলে ব্যাপারটা ড্র আরো ওই সাইডে হয়ে যেত, 45 থেকে অনেক বড় হয়ে যাচ্ছে না, এ সি ও। হ্যাঁ, এইটা ধরো 45। ঠিক আছে, ধরে নাও, আমি তো র্যান্ডমলি ড্র করেছি। আচ্ছা, এ বি বি ও সি আমাদের বের করতে বলেছে, বি ও সি এইটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা চলো দেখো, এইটা কিন্তু আমাদের ব্যাসার্ধ, এটা আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা এটা যদি 35 হয়, এটাও 35। কেন? কারণ এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এইটা কত আসবে, এইটা আমাদের বের করতে হবে। ডাইরেক্ট একটা শর্টকাটে ব্যাপারটা আলোচনা হয়ে যাক, তাই না? আচ্ছা, এইটা যদি 45 হয়, তাহলে এটা তো আমাদের দিয়ে দেওয়া আছে, তাহলে আমাদের শুধু এটা বের করতে হবে, 365 থেকে বিয়োগ করতে হবে, তাহলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট এ ও বি টা বের করে নিচ্ছি, এ ও এন্ড বি। হ্যাঁ, এ ও বি আমাদের দিয়ে দেওয়া নেই, তো এ ও বি টা আমরা বের করে নিচ্ছি। ঠিক আছে, চিত্র থেকে, যেহেতু আমাদের শর্ট কোশ্চেন, অত ডিটেলস আমাদের লিখতে হবে না। তাহলে এটা 35, ওটা 35 আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের বের করতে গেলে 180 থেকে 70 বিয়োগ করতে হবে, তার মানে 35 প্লাস 35, তুমি 70 বিয়োগ করে একবারে 110 আমরা পেয়ে গেলাম। এটা এটা আমরা 110, ওটা 35, তাহলে আমাদের কি বের করতে বলেছে, এ বি ও সি। তাহলে আমরা ডাইরেক্ট বি ও সি তে যাচ্ছি, বি ও সি। এটা আমরা টোটাল অ্যাঙ্গেল, এই টোটাল অ্যাঙ্গেল কমপ্লিট অ্যাঙ্গেলটা আমাদের 360 ডিগ্রি, 360 আছে। তো সেখান থেকে আমরা এটা একটা পেলাম। ঠিক আছে, একটা কত পেলাম, 110, আর একটা প্লাস 45 পেলাম, ওটা 45 দিয়ে দেওয়া ছিল, তাই না? এ সি, সরি একটু কম, একটু মিস্টেক হচ্ছে না, এটা 45 না, একটু মিস্টেক হচ্ছে, এ সি, সরি এ সি ও, এ সি ও এইটা 45। হ্যাঁ, একটু ড্র করতে দেখো, দেখতে পাচ্ছ আগে একটু মিস্টেক হয়ে গেছে, সরি এটা একটু ওয়েট এ মিনিট। হ্যাঁ, আচ্ছা ওকে, এইটা হচ্ছে আমাদের 45, তাহলে আমাদের এইটাও 45, একই কন্ডিশনে, একই কন্ডিশন যেভাবে ওটা বের করা হলো। ঠিক আছে, একই কন্ডিশনে, তাহলে এইটা কত দাঁড়াচ্ছে, 90 কিন্তু এটা দাঁড়াচ্ছে। কেন 90 বলো তো? কারণ এটা 45, কেন 45? এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটা আমাদের 90 দাঁড়াচ্ছে। এটা আমরা ঠিক একই রকম ভাবে এখানেও বের করতে পারবো। ঠিক আছে, এখানেও ওটা বের করে নিতে পারবো। কিভাবে? যেটা আমরা করলাম, এ ও সি, এ ও সি যেভাবে আমরা পেলাম, যে 180 থেকে কত, 45 প্লাস 45, একবারে আমরা 90 করে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার আমাদের যেটা বের করতে বলেছে সেটা বের করো, বিওসি, বিওসি ইকুয়াল টু, বিওসি ইকুয়াল টু, তাহলে কত দাঁড়াচ্ছে বলো, একটা কত পেয়েছি 110, তারপরে আরেকটা কত পেলাম 110। এটা আগে আমাদের কমপ্লিট অ্যাঙ্গেলটাকে থেকে বিয়োগ করতে হবে, যেটা প্রথমে শুরু করেছিলাম, মাইনাস 110 প্লাস প্লাস 90, তাহলে কত হলো 200, তাই না? এখানে 200 হচ্ছে, তাহলে সেখান থেকে আমাদের মাইনাস করলে কত দাঁড়াচ্ছে 160। নাও 160, the option A number is the correct answer. হ্যাঁ, প্রথমে আমাদের একটু হালকা বুঝতে মিস্টেক হয়ে গেছিল, এই কারণের জন্য সরি। ওকে বাবা, নেক্সট দেখো, নেক্সট।
ওকে, এবার এটা খুব ইজি অঙ্ক, ঠিক আছে, এটা খুবই ইজি, কারণ এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলেছে, এ প্লাস বি দিয়ে দেওয়া আছে এ মাইনাস বি। এবার অনেকেই মানে এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে, তোমার হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করবে। তো আমাদের একটা সূত্র জানা আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শর্ট প্রসেস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের কি জানা আছে বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, যদি মাঝখানে মাইনাস থাকতো তাহলে 4ab এর ফর্মুলা হতো, তাই না, তাহলে 4ab এর ফর্মুলাটা হতো। ওকে, আচ্ছা, তাহলে এইটাতে আমাদের ভ্যালুটা পুট করে দেওয়া যাক, √5 তার স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার। এইবার যারা জানি আমাদের √5 রয়েছে, তার স্কোয়ার দিলে কত দাঁড়াচ্ছে, ডাইরেক্ট 5। এখানে তুমি ডাইরেক্ট 5 জানো, তাড়াতাড়ি করার জন্য করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দেখো ভুল করে কিন্তু অনেকেই এইট অ্যান্সার করে দিবে, কিন্তু লক্ষ্য করে দাও, দেখো এখানে তো 2 রয়েছে, তাহলে আমাদের তো প্রকৃতপক্ষে কি এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করতে বলেছে, তার মানে 8/2 আছে, দ্যাট মিন্স 4 অ্যান্সার। ওকে, অ্যান্সার বি। ওকে, খুব সাবধানে এই জায়গাগুলোতে, ঠিক আছে। আচ্ছা, আরো এখানে বুঝলে তো অনেক, এটা এটা কিন্তু মুখে মুখেই ক্যালকুলেশন হয়ে যাবে, আমাদের মাইন্ড ক্যালকুলেশন করলেই হবে, যদি তুমি বুঝতে পারো বা ফর্মুলাটা জানো, ঠিক আছে। কারণ এটার উপর স্কোয়ার হয়েছে মানে 5, এটার উপর স্কোয়ার হয়েছে মানে 5, তাহলে যোগ করতে হবে 8 হচ্ছে, এবং 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার 2 দিয়ে ভাগ করে একবারে 4, অ্যানসার চলে আসলো। কিন্তু মাইন্ড ক্যালকুলেশন শর্টকাটেও চলে আসলো, কিন্তু আমি ক্যালকুলেশন করতে হচ্ছে না, ঠিক আছে। আমি ফর্মুলা জানি, যেটার উপর স্কোয়ার, √5 স্কোয়ার মানে 5, √3 স্কোয়ার মানে 3, তাহলে প্লাস করলে কত হচ্ছে 8, আর আমাদের এটা ফর্মুলা কি আছে 2 ইনটু a স্কয়ার প্লাস, যেটা 2 দিয়ে ডিভিশন করতে হবে, ফুল অ্যানসার। মাইন্ড ক্যালকুলেশন করে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসলো, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। এই ছোট প্রশ্নগুলোতে মাইন্ড ক্যালকুলেশন করে অ্যানসার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে যে যত দ্রুত করতে পারে, ঠিক আছে। দেখো কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো বার্ষিক সরল সুদের হার কত? তাহলে আমরা বার্ষিক সরল সুদ মানে আয়ের মানটা বের করতে, আর এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে, দ্বিগুণ। দেখো ব্যাপারটা কি রকম, যে তুমি 100 টাকা ব্যাংকে রেখেছো, 10 বছর পরে গিয়ে 200 টাকা হয়েছে, সুদ কত হচ্ছে 100। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা পি যদি ধরে নেই, তাহলে 2p মাইনাস পি, দ্যাট ইজ আই, ঠিক আছে, এটাই আই আমাদের। তাহলে এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, পি আই ইকুয়াল টু আমরা কি জানি, পিটি আর বাই 100, পিটি আর বাই 100, এটা আমাদের জানা আছে, ঠিক আছে। এবার দেখো দুদিক থেকে পি পি কেটে গেল, আমাদের টি এর মান কত দিয়ে দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 10, তুমি এখানে 10 বসিয়ে দিতে পারতো, তাহলে এখানে 1 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 10 আর, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে 100, এখানে কেটে কত দাঁড়াচ্ছে 10, ঠিক আছে, তার মানে আর ইকুয়াল টু কি পেলাম আমরা 10, তার মানে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে 10%। খুব ইজি, কিন্তু এটা মাইন্ড ক্যালকুলেশন করা যাবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। এবার শূন্যস্থান পূরণ 5টা করতে হয়, ঠিক আছে, 6টা থাকে। তো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিগুলির যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য সমান থাকে, এটা আমাদের জানাই আছে, শ্রেণী দৈর্ঘ্য না সমান থাকলে হবে না, ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্যকে সমান করতে হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, অ্যান্সার আমাদের সমান। তারপরে একটি লম্ব বৃত্তাকার চঙের ব্যাসের দৈর্ঘ্য 3 দিয়ে দেওয়া আছে, ব্যাসার্ধ তাহলে 3/2 হচ্ছে, উচ্চতা 4 দিয়ে দেওয়া আছে, চংটির ভিতরে সর্বাপেক্ষা, আচ্ছা এটা ড্র করি একবার, লম্ব যে দণ্ডটি রাখা যাবে, চলো এইটা আমাদের একটা চং, ঠিক আছে, তো এটা করলে তোমাদের 3Dটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এইটা আমাদের ব্যাস, এই আমাদের উচ্চতা দিয়ে দেওয়া আছে 4, ঠিক আছে, ব্যাস দিয়ে দেওয়া আছে 3, তার মানে এই পুরোটা হচ্ছে আমাদের 3। আর আমাদের কি বলেছে, চংটির ভিতর সর্বাপেক্ষা লম্বা দণ্ডটা যদি আমি এইভাবে ঢুকিয়ে দেই, তবেই আমি লম্বাটা পাবো, আর এটা সর্বদা 90 ডিগ্রি, তার মানে এটা কি দাঁড়াচ্ছে অতিভুজ। আর অতিভুজ পিথাগোরাস থিওরেমের কি আছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে ঠিক আছে, তাহলে অ্যানসারটা কি দাঁড়াচ্ছে বলো তো, ডাইরেক্ট √4
4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ কত 25, আর দ্যাট ইজ কত হচ্ছে 5। না, এটা দেখাতে হবে 16 প্লাস 9 ইকুয়াল টু 25 ইকুয়াল টু 5। ঠিক আছে, ওকে ক্লিয়ার। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। ওকে, আর একটা বিষয়, যারা ট্রিপলেট ব্যাপারটা জানে তারা তো একবার 3 4 তাহলে অতিভুজ ডাইরেক্ট 5 হবে, এটা জানে তাদের ক্ষেত্রে। চলো তোমরা আস্তে আস্তে শিখবে। চলো আমরা 1 করলাম, 2 করলাম, এবার 3টা দেখা যাক। এটা তো দেখা যাচ্ছে এই লাইনের পরের লাইনটাই করছি আমি, তাহলে তাহলে সাইন এইটা পরের লাইনটাই করছি কিন্তু আমি, হ্যাঁ বড় ওটা আমি লাইনটা টুকে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু হাফ মানে কত দাঁড়াচ্ছে সাইন, সাইনে কত ডিগ্রি ভ্যালু 30 ডিগ্রি, তাহলে সাইন সাইন ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে থিটা মাইনাস 30 ইকুয়াল টু 30, তার মানে কি দাঁড়াচ্ছে একবার লিখতে পারি না থিটা ইকুয়াল টু 60, আবার ওই 30টা আমাদের দিকে পার করতে হবে, 30 প্লাস 30 ইকুয়াল টু 60, তাই না। 30 প্লাস 30 ইকুয়াল টু 60 তারপরে লিখলাম। এবার লক্ষ্য করো cos 30 বের করতে বলেছে, তো cos থিটা, দ্যাট মিন্স থিটা তো আমরা পেয়ে গেলাম, থিটা তো আমরা পেয়ে গেলাম, তাহলে কি cos থিটার ভ্যালু কত আছে 60, তাহলে সেটার ভ্যালু তো হাফ, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো, এটাও হাফ কিন্তু। ঠিক আছে, ওকে চলো নেক্সট। আশা রাখি বুঝতে পারছো সকলেই। আচ্ছা, এবার যাদের যাদের পিডিএফ এর প্রয়োজন আছে, ঠিক আছে স্যার সলিউশনের পিডিএফ কাইন্ডলি কিভাবে পাবো, তো অবশ্যই কমেন্ট করে দিবে, যাদের পিডিএফ এর প্রয়োজন আছে আমি অবশ্যই সেখানে তার হেল্প করব, পিডিএফ কিভাবে পাওয়া যাবে। ঠিক আছে, এখনো যেহেতু বুঝতেই পারছো আমরা কানেক্টেড আছি, তো অবশ্যই সেখানেও কানেক্টেড হব। ওকে চলো দেখো, তারপরে 4 নাম্বারটা দেখো, একটি বৃত্তীয়, আচ্ছা এটা তো খুবই ইজি কোশ্চেন, এটা যে একটি বৃত্ত সামান্তরিক, একটা বৃত্তের মধ্যে তুমি যতই চেষ্টা করো না কেন সামান্তরিক ড্র করতে পারবে না, আর সেটা অলওয়েজ কি হয়ে যাবে আয়তক্ষেত্র। স্যার তাহলে আয়তক্ষেত্র সামান্তরিক না, হ্যাঁ আয়তক্ষেত্র একটু সামান্তরিক, দ্যাট ইজ স্পেশাল সামান্তরিক। ঠিক আছে, কারণ সামান্তরিকের সকল ধর্ম আয়তক্ষেত্রের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে ওটা কি সামান্তরিক হয়ে গেল, তাহলে ওটা আয়তক্ষেত্র কেন বলছি, কারণ এখানে একটা স্পেশালিটি রয়েছে, কি একটা কোণ 90 ডিগ্রি, মানে সকল কোণটা 90 ডিগ্রি, এই কারণে যাকে স্পেশাল নাম রাখা হয়েছে আয়তক্ষেত্র। তাহলে এটা কি নাম হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু সাইডে লিখে দিচ্ছি, হ্যাঁ এটা একটু সাইডে লিখছি, ওকে এখানে লিখলাম। আচ্ছা চলো নেক্সট কি আছে, খুব ভালো একটা কোশ্চেন, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a ইস টু b ইস টু c কত। ঠিক আছে, a ইস টু b ইস টু c কত আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা 5 নাম্বার করছি, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c রয়েছে, সেখানে আমরা k ধরে নিলাম, তাহলে এখানে একবারে আমরা বের করে নেই, a ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে k বাই 2, দ্যাট b ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে k বাই 3, বুঝতে পারলে 3টা কেন, কারণ ডিভিশন হয়ে যাচ্ছে, এন্ড c ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে k বাই 4। আচ্ছা এবার আমরা তো বের করে নিলাম, ঠিক আছে, এবার তাহলে আমাদের বের করতে বলেছে কি এখানে a ইস টু b ইস টু c বের করতে বলেছে, তাহলে k বাই 2 ইস টু k বাই 3 ইস টু 1 বাই k বাই 4। ঠিক আছে, এবার লক্ষ্য করো কে তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের কি থাকলো এখানে 1 বাই 2 1 বাই 3 1 বাই 4, যে বুদ্ধিমান আছে কে তো ক্যান্সেল করে দিল, সে কি করবে একেবারে নিচের গুলো লসাগু কত হচ্ছে 12 দিয়ে গুণ করে দিবে পুরোটাকে, যেমন আমরা ভাগ করে কিন্তু তোমাদের ছোট করে নেওয়া হয় অনুপাতকে, এবার গুণও করা যাবে কিন্তু উভয়কে, তাহলে আমি এখানে যদি গুণ করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমটা হচ্ছে 6, কেন 12 দিয়ে গুণ করছি, 6 দুগুণ 12 কেটে গেল, এটাকে 12 দিয়ে গুণ করছি 3 4 12 4 হলো, এটাকেও 12 দিয়ে গুণ করছি, তাহলে 3 4 12 অর্থাৎ 3 হলো, নিচে 4 দিয়ে 12 কে কাটছি। ঠিক আছে, একবারে করা হলো কিন্তু,
ওকে, তাছাড়া স্টেপ বাই স্টেপ প্রথমে আমি কে কে ক্যান্সেল করলাম, 1/2 1/3 1/4 করলাম, তার সবাইকে 12 দিয়ে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে তারপরে কাটলাম, তারপরে অ্যান্সার করলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে, কারণ এগুলো শর্ট কোশ্চেন। ঠিক আছে, পুরো ডিটেলস আমাকে করতে হবে না, 6 গুণ 12 3 4 12 4 লিখলাম, এখানেও 3 4 4 দিয়ে কাটছি, এই জন্য অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে এটা? তো অ্যান্সার তো যাই হোক এখানে তো তোমরা বুঝতে পারছো, 6:4:3। এইবার দেখো তাদেরকে কি বলা হচ্ছে, যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাদেরকে কি অংশীদারি বলা হচ্ছে? মিশ্র, তাই না? ঠিক আছে, লেখাটা একটু খারাপ হয়ে গেল, সরি। ঠিক আছে, মিশ্র অংশীদারি কারবার বলা হচ্ছে। ওকে, ক্লিয়ার? আই হোপ সো ক্লিয়ার। চলো নেক্সট। এবার সত্য মিথ্যা, ট্রু ফলস। আচ্ছা দেখো, সত্য না মিথ্যা কি করে, ক্রমযৌগী পরিসংখ্যার লেখচিত্রের বক্র যে লেখাটা আমরা পাই সেটাকে মোজাইক বলে। একদম ঠিক আছে, সত্য। সত্যকে আমরা টি লিখছি, হ্যাঁ। আচ্ছা, এবার বর্ষার সময় 2 হেক্টর জমিতে, এই অঙ্কটা আগের ভিডিওতে আমি অলরেডি করিয়েছি, যেটাতে সকল সত্য মিথ্যা একটা ভিডিও আপলোড করা হয়েছে। ওখানে আমার একটু সামান্য মিস্টেক হয়ে গেছিল, মানে 5 to 10 লিখে ওটা 2 লেখা পড়ে গেছে। ঠিক আছে, তো আমি ওই যে এই জায়গাটা একটু সংশোধন করে নিচ্ছি, একেবারে করে দিচ্ছি, কিন্তু আয়তনটা বের করে নিচ্ছি, হ্যাঁ, আয়তনটা বের করে নিচ্ছি। তো একবার একটু লিখে দিই শুধুমাত্র, 2 হেক্টর, হেক্টর ইকুয়াল টু, ঠিক আছে, 10,000 বর্গ মিটার। কিন্তু এই ডেটাটা একটু মনে রাখবে, তোমাদের বইয়ে যে এই অঙ্কটা রয়েছে ওখানে ডেটাটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, যে 1 হেক্টর 2 হেক্টর, সরি এখানে একটা 2 ইনটু হবে, ঠিক আছে, আবার একটু মিস্টেক করে নিচ্ছি, সরি তার জন্য। যেহেতু 2 হেক্টর আছে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, যেহেতু 2 হেক্টর রয়েছে, 2 ইনটু, ওকে, ঠিক আছে। এটা তোমাদের বইয়ে যখন এই অঙ্কটা রয়েছে দেখবে ওখানে তোমার হচ্ছে 1 হেক্টর ইকুয়াল টু 100 আর 100 আর ইকুয়াল টু 100 বর্গ মিটার, এরকম কিছু একটা আছে। ঠিক আছে, আই হোপ সো। ঠিক আছে, আমি ওই ডেটাটা দিলে খুব ভালো হতো, যেহেতু কোশ্চেনে ছিল না এই জন্য আমি অ্যাপ্লাই করিনি, কিন্তু পরেরটা দেখো ডেটাটা দেওয়া আছে খুব তোমাদের সুবিধার জন্য। দেখো আমি ডাইরেক্ট এখানে আয়তনটা বের করে নিচ্ছি। আয়তন মানে বুঝতে পারলে, আয়তনটা কিসের আয়তন? এটা কারণ কতটা জল তল উপরে উঠবে, মানে কতটা জল জমেছে তার আয়তন। তার মানে কি দাঁড়াচ্ছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তার মানে বর্গক্ষেত্র তো দিয়ে দেওয়া আছে, তাহলে শুধু উচ্চতা মাল্টিপ্লাই করলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত দাঁড়াচ্ছে, 200। ঠিক আছে, ওকে। এবার উচ্চতাতে লক্ষ্য করো, এটা আছে মিটার আর এটা কিন্তু সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 100 দিয়ে ডিভিশন করতে হবে, তাহলে এটা ঘন মিটার হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে এখানে 2 ক্যান্সেল, এই জায়গাটাতেই আমার মিস্টেকটা হয়ে গেছিল, ডাইরেক্ট আমি 2ই বসিয়েছি, কিন্তু 0 একটা অ্যাড করে নিয়েছিলাম। ঠিক আছে, তার জন্য সরি আবার অ্যাগেন, একজন মিস্টেকটা ও খুব মনোযোগ দিয়ে দেখেছে, এই জন্য সঙ্গে সঙ্গে আমি কিন্তু অ্যান্সারটা করেছি, যে মানে রিপ্লাইটা দিয়েছি যে না, ইয়েস ইয়েস ইউ আর রাইট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ তাকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর আমি আবার সরি তার জন্য। ঠিক আছে, ওকে, চলো তাহলে 1000 কি দাঁড়াচ্ছে, ঘন মিটার, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা সত্য। ওকে, আচ্ছা, এটাও সত্য দাঁড়াচ্ছে। আচ্ছা নেক্সট দেখো, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। এইটা
তোমাদের 26 নম্বর প্রয়োগ, যদিও দেখো লক্ষ্য করে লেখা আছে মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, কিন্তু কোশ্চেনে চলে আসছে। ঠিক আছে, এবার বুঝতে পারছো এই ডেটাটা। ওকে, যে এই যে ক্ষেত্রফল, তাদের ক্ষেত্রফল কিন্তু কি দেওয়া আছে, বাহুগুলির এই যে বাহুগুলো, এগুলো বাহু দিয়ে দেওয়া আছে, তাদের বর্গের কি আছে অনুপাতের সমান হবে। ক্ষেত্রফল প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো অনুরূপ বাহু কিন্তু এই AB এর সঙ্গে তারপর DE অনুরূপ মানে যে কোনটা সমান তার বিপরীত বাহুগুলো অনুরূপ, তোমরা জানো এটা। তাহলে এটাও আমাদের কি দাঁড়াচ্ছে, সত্য। এটা অনুসারে এটাও আমাদের সত্য, বা সবগুলো সত্য হয়ে যাচ্ছে, ব্যাপার কি। চলো দেখি কে মিথ্যা কথা বলছে, পরের গুলোতে দেখা যাক। আচ্ছা, এবার ফোন নাম্বার কি আছে, কি এটা খুব ভালো অঙ্ক, চলো তো একটু দেখা যাক, খুব সুন্দর। 4 নম্বরটা, কোসেক প্লাস কট এর অনন্য বের করতে বলেছে, খুব ভালো কোশ্চেন। এর অনন্য, অনন্য মানে কি দাঁড়াচ্ছে, 1 বাই করে দেবো, 2 এর অনন্য 1/2, ঠিক আছে। কোসেক মাইনাস, মাইনাস তো আমাদের দিয়ে দেওয়া আছে, সরি, কট থিটা। এবার এটাকে এক কাজ করা যাক, কি কনজুগেট দিয়ে লব-হরকে গুণ করে দেওয়া যাক, মানে অনুবন্ধী করণী যেরকম আমরা করি সেই জায়গাটা দিয়ে লব-হরকে গুণ করে দেওয়া যাক, ওই রকম ব্যাপারটা নিয়ে ভেবে আর কি, সরি ওখানে 1টার প্রয়োজন নেই, একবারে গুণ করে দিয়ে লিখছি, ঠিক আছে। কোসেক থিটা মাইনাস কট থিটা বাই, একবারে লিখে নিচ্ছি যে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা তার হোল স্কয়ার, মানে সরি কোসেক থিটার স্কয়ার, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, যেটা আমি বুঝাতে যাচ্ছিলাম। আচ্ছা লিখে দিচ্ছি, আর পরের গুলো দেখতেছি ক্যালকুলেশন করতে হবে তো ওই জন্য, ঠিক আছে। তাহলে কোসেক থিটা প্লাস এই কট থিটা ছিল, তার সঙ্গে কোসেক থিটা মাইনাস কট থিটা, আসলে কি একটু জায়গাটা ধরতে অসুবিধা হলো। এইবার দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, যেটা কোসেক থিটা ছিল উপরে, যেটা অ্যাজ ইট ইজ আছে, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু কি দাঁড়ায় 1, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা, এটাও কিন্তু সত্য দাঁড়াচ্ছে, ঠিক আছে। খুব সুন্দর কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে, খুবই খুবই সুন্দর কোশ্চেন। এরপরে দেখো 5 নাম্বারটা কি আছে, 5 নাম্বারটা আমি এখানে করছি, একটু বর্ডার দিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। x ভেরিয়াস z রয়েছে, তাহলে এটাকে আমরা x ইকুয়াল টু k1z করছি, আর পরেরটা k1, y ভেরিয়াস z রয়েছে, তাহলে y ইকুয়াল টু k2z করছি, ঠিক আছে, k2z করছি। আর আমাদের কি বের করতে বলেছে, x y ভেরিয়াস রয়েছে, সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি, জাস্ট ভ্যালুটা বসিয়ে দিই x, ঠিক আছে, ভ্যালুটা বসিয়ে দেওয়া যায়। তাহলে x হচ্ছে k1z আর y হচ্ছে k2z বাই z স্কয়ার, তাহলে এই যে z স্কয়ার আর z কেটে গেল, তাহলে k1 k2 ইকুয়াল টু তো কনস্ট্যান্ট, ধ্রুবক, ওকে। তাহলে কি দাঁড়াচ্ছে, সত্য দাঁড়াচ্ছে, এটা সত্য। আর একটা লক্ষ্য করো, আমি কিন্তু লিখলাম না k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, শর্ট প্রশ্ন, অত ডিটেলসে গেলাম না, k1 k2 আর কনস্ট্যান্ট, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটাও সত্য দাঁড়াচ্ছে, বাবা সব সত্য হয়ে গেল। এবার এই কোশ্চেনে যারা সবগুলো সত্যকে দিয়ে এসছে, ঠিক আছে, তারা মোটামুটি নাম্বার পেয়ে গেছে। এবার পরেরটা দেখা যাক কি হচ্ছে, 6 নম্বর। তো 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 9 = 0 সমীকরণের বীজগুলির বাস্তব ও অসমান
এটা একটু দেখা যাক কি আছে। আমরা কি জানি তোমার 6 নাম্বারটাতে যে বি স্কোয়ার মাইনাস 4ac এ ডিপেন্ড করবে যে বীজদ্বয় বাস্তব হবে না অবাস্তব হবে, এ ডিপেন্ড করবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার তাহলে বি এর জায়গায় কি আছে -7 রয়েছে, তাহলে তার স্কোয়ার -4ac, এ কি রয়েছে আমাদের 2 আর সি কি রয়েছে 9। আশা রাখি তো তোমাদের এটুকু বোঝাতে হবে না কেন কোনটা এ বি সি, তার কারণ আমাদের দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস bx প্লাস c = 0। ওকে, তাহলে শেষের জায়গায় তাহলে এটা 49 আর এখানে মাইনাস 8 নং 72 হচ্ছে, তাই না? 4 9 8 নং 72 মাইনাস করলে কত দাঁড়াচ্ছে 3 5, তো কত দাঁড়াচ্ছে তোমাদের? হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, ক্যালকুলেশনটা করে নিই। 3 5 হ্যাঁ 23 মাইনাস 23 দাঁড়াচ্ছে, দ্যাট ইজ লেস দ্যান 0। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা অবাস্তব। কিন্তু এখানে কি বলা আছে? বাস্তব ও কি বলা আছে? সমান। তাহলে এই একটা আমরা কিন্তু ফলস পেয়ে গেলাম, একটা কোশ্চেন আমরা এফ পেয়ে গেলাম, বাকি সম্পূর্ণ কিন্তু ট্রু পেলাম। ঠিক আছে, বাহ, ভেরি গুড। চলো স্টে কানেক্টেড। এখানে তোমাদের 12টা কোশ্চেন থাকে, 10টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় 4 নম্বরের গুলোতে। এটা একটা খুব ভালো কোশ্চেন আছে যে আমার বন্ধুরা নভেম্বর মাসে 20 দিন, কেউ 25 দিন, 10 দিন, 18 দিন, 21 দিন, 18 দিন, 16 দিন এবং 22 দিন করে উপস্থিত ছিল। তো বন্ধুদের দিনগুলির মধ্যমা বের করতে বলেছে। তো মধ্যমার মেইন কাজটা কি? আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। তো আমরা আগে ছোট থেকে বড় সাজিয়ে পাই। দেখো আমরা মোটামুটি 2 নম্বর কোশ্চেনে চলে আসলাম। তো একটু লিখতে হবে, ছোট থেকে বড় সাজিয়ে পাই। ঠিক আছে, আশা রাখি একটু বুঝতে পারছো। বড় সাজিয়ে পাই। ওকে, আচ্ছা, ছোট থেকে বড়ই সাজাতে হবে কি স্যার? বড় থেকে ছোট সাজালে হবে না? হ্যাঁ তাও হবে, কোনো অসুবিধা নেই। তুমি ছোট থেকে বড় সাজাতে পারো, বড় থেকে ছোট সাজাতে পারো, কোনো প্রবলেম নেই, নো ডাউট, কোনো প্রবলেম নেই। এবার দেখো সব থেকে ছোট, আমরা যেহেতু ছোট থেকে বড় সাজিয়েছি, সব থেকে ছোট রয়েছে 10 ডেজ, তো 10 কে আগে রাখলাম। তারপরে কি রয়েছে? হ্যাঁ 10 তো সবার ছোট না, 10 কে আন্ডারলাইন করে দাও। তারপরে কি রয়েছে দেখো, 10 এর পর 18 দুবার রয়েছে, হ্যাঁ 16 রয়েছে একটা, তো 16 লিখে দাও। তারপরে 18 টু টাইম রয়েছে, আচ্ছা তাহলে 18 কে আন্ডারলাইন করে দাও। তারপরে করে হচ্ছে 20 রয়েছে, 20 কে আন্ডারলাইন করো। 21 রয়েছে, 21, 22 রয়েছে এন্ড 25, তাই না? 22 কে 25। এবার একটু ক্যালকুলেশন করে নাও মিলছে কিনা। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, বাহ এবার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমাদের কি বের করতে হবে? মধ্যমা। দেখো মধ্যমা বের করার নিয়ম তোমরা জানো, যদি জোড় হয় তাহলে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এই দুটো পদের গড় বের করতে হয়। তার মানে দুটো পদের অততম পদে যে রয়েছে সেটা কিন্তু তম, এই জন্য তম পদ বলছি। ঠিক আছে, বাই 2 তাদের গড় বের করতে হয়। এবার দেখো মানে আর খুব ইজি ভাবে ব্যাপারটা দেখো বুঝলে, যে আমি স্যার ডাইরেক্টই করতে চাই, অসুবিধা নেই, আমি জানি মাঝখানে মধ্যমা মানে মাঝে কি রয়েছে, তাহলে 8টা রয়েছে, 1 2 3 এইদিকে, 1 2 3 এইদিকে, বাদ দিয়ে দাও। মাঝে কে রয়েছে? এই দুটো। তাহলে এই দুটো, আর কোনো কিচ্ছু দরকার নেই যে স্যার কোনো কিছু তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি এটা কেন করলে, ওই স্টেপ গুলো কেন ফলো করলে না, কোনো অসুবিধা নেই, 2 মার্ক গুড পার্ট। ওকে, তাতেও অসুবিধা নেই, যদি বড় কোশ্চেনও হয় কিনা তবুও 3 মার্কের কোশ্চেন হলেও এটা করলে কোনো প্রবলেম নেই। তার মধ্যে আন্ডারলাইনটা তুমি দেখাবে না, মানে তোমার সুবিধার জন্য ওটা আন্ডারলাইন করেছো। ঠিক আছে, তাহলে 9 + 10 দ্যাট ইজ কত দাঁড়াচ্ছে? 19। ওকে, ঠিক আছে, 38/2, হ্যাঁ 19, বা 9 + 3 = 19 এজ ইজ তোমার অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার।
ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা শর্ট করেও কিন্তু অঙ্কটাকে করতে পারি, কোনো অসুবিধা নেই, হওয়ার কথা না। এবার 6 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধে, এটা 6 কিন্তু ব্যাস ছিল, এটা ব্যাসার্ধ হয়ে গেছে, এটা একটু লক্ষ্য করবে, একটি বৃত্তাকার লোহার পাত তৈরি করেছে। তো তৈরি করতেই পাতটি কতটা পুরু হয়েছে, মানে ব্যাপারটা আগে গোলক ছিল, তাই না, আর সেটাকে বৃত্তাকার পাত, মানে বুঝতে পেরেছো, ওটা কিন্তু আমাদের লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো তো দেখা যাক, তাহলে এটা ব্যাস রয়েছে, তাহলে গোলকের ব্যাসার্ধটা বের করে নেওয়া যাক। গোলকের ব্যাসার্ধ, ব্যাস রয়েছে যে স্যার আগে কি ব্যাস লিখবো তারপরে ব্যাসার্ধ লিখবো, এরকম কি কোনো ব্যাপার আছে? না, তুমি একবারে ব্যাসার্ধ বের করে নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই। 3 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট গোলক ছিল, তাহলে গোলকের ব্যাসার্ধ একবারে তুমি বের করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে কি বলা আছে, কার এটা কি লোহার পাত বলা হয়েছে, বৃত্তাকার লোহার পাত, তো এখানে লিখে দিতে পারো যে বৃত্তাকার লোহার পাত। বৃত্তাকার লোহার পাত পাতের এটা ব্যাসার্ধ আমাদের বলে দেওয়া আছে, ব্যাসার্ধ কত আছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা ধরে নিব উচ্চতা, যেটা আমরা সূত্র জানি, ঠিক আছে, সেটাও করতে পারো, বা এখানে বলেছে কি কতটা পুরু সেটাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, যে বৃত্তাকার লোহার পাতের, ঠিক আছে, উচ্চতা লিখলে অসুবিধা নেই, বা পুরু, কতটা পুরু, বৃত্তাকার পাতের উচ্চতা বললে আর অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই, উচ্চতা, কারণ তোমরা সূত্রটা ওইভাবে জানো, এই কারণে বলছি। ঠিক আছে, এক্স বা এইচ ধরে নিতে পারো, প্রবলেম নেই, 8 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এখানে শর্ত অনুসারে আসতে পারবো। স্যার অঙ্কটা তো বড় হয়ে গেল, তাই না, তুমি চাইলে শর্টে করতে পারো, এত কিছু লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট শর্ত অনুসারে চলে যাও, অল্প হালকা একটু খালি ডেটা দিয়ে দিলে, ঠিক আছে, হালকা ডেটা দিয়ে দিলে করে নিতে পারো, কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, যেহেতু 2 নম্বর কোশ্চেন রয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের শর্ত অনুসারে কি, তার গোলকের আমাদের হচ্ছে আয়তন আর হচ্ছে লোহার পাত যেটা আছে তাদের আয়তনের সূত্র, মানে তাদের আয়তন সমান হবে, তাহলে কি দাঁড়ায় আমাদের পাই আর স্কোয়ার, আরটা আমাদের কত দিয়ে দেওয়া আছে আর স্কোয়ার, এইচটা আমরা ধরছি ইকুয়াল টু, ওটাই কি আছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, আর কত দিয়ে দেওয়া হচ্ছে 3, ঠিক আছে, আর কিউব। তাহলে এখানে পাই পাই আমাদের কেটে গেল, আর লিখছি না, পাই পাই কেটে গেল, ঠিক আছে, তাহলে এখানে 36h ইকুয়াল টু 4/3, পাই চলে গেল, তাহলে 27, এখানে 9, বা তুমি দেখিয়ে দিতে পারো পাই পাই কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানেও তোমরা জানো, দেখো 36 কিন্তু কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের h ইকুয়াল টু 1, h ইকুয়াল টু 1, তাহলে অ্যান্সারটা 1, এটা তুমি অ্যান্সারটা পুরো বাক্যে লিখে দিতে পারো, পুরো বাক্যে লিখে, পার্টটি 1 সেন্টিমিটার পুরো, এটা পুরো বাক্যে লিখে দিতে পারো, কোনো প্রবলেম নেই, লিখে দিলে ভালো, ঠিক আছে। নেক্সট, এবার 25 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তো তাদের সরল সাধারণ স্পর্শকটা কত হবে আমাদের বের করতে বলেছে। তো ঠিক আছে, চলো দেখা যাক কত আসছে। মনে রাখবে কিন্তু ব্যাস বলা আছে, হ্যাঁ, কোশ্চেনে ব্যাসার্ধ কিন্তু না। তো একটা বড় বৃত্ত, ঠিক আছে, আরেকটা মোটামুটি 9, মানে অনেকটাই ছোট হবে, ঠিক আছে,
আচ্ছা, এরকম জাস্ট মনে করলাম যে এরা দুটো স্পর্শ করেছে। আচ্ছা, তো আমাদের জানা নেই এদের মধ্যবর্তী দূরত্ব, তো আমরা বের করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইবার স্পর্শক, তো আমাদের স্পর্শক তো একটা বিন্দুতে টাচ করে বেরিয়ে যাবে, যাই হোক একটু বেশি টাচ করে গেল, এটাতেও একটু বেশি টাচ করে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এখান থেকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তোমরা জানো যে এটা 90 ডিগ্রি হয়, এটা তোমাদের 90 ডিগ্রি হয়, তাই না? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে এটা, তো এখানে 25 রয়েছে, তাহলে এখান থেকে এটা কত হবে বলো তো? 12.5 হচ্ছে না? আচ্ছা, পরে আমি দেখিয়ে দিচ্ছি, আগে এখানে আমরা কনসেপ্টটা বুঝি। আর এটা 9 রয়েছে, 9 এর অর্ধেক কত হচ্ছে? 4.5, মানে 4.5 হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 4.5 কে কেটে নিলাম, এখান থেকে 4.5 কে কেটে নিলাম, ঠিক আছে। তাহলে কেটে আমরা এটা পেলাম, এটা 4.5 কিন্তু কেটে নিলাম, ঠিক আছে, 4.5। আচ্ছা, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? তাহলে এটা মাইনাস এটা করলে আমরা এটা পেয়ে যাব। আর এখান থেকে এটা কত দাঁড়াচ্ছে? তাহলে এখান থেকে এটা যেটা হবে আর এখান থেকে এটা সেম টু সেম হবে, ঠিক আছে, সেম ডিসটেন্স হবে। ওকে, বুঝতে পেরেছো? কারণ এখানকার আর এখানকারটা সেম, এটা 90 ডিগ্রি ছিল, এটা 90 ডিগ্রি যেহেতু রয়েছে, এবার এইটা সেম টু সেম হবে। আচ্ছা, চলো আমরা এই ব্যাপারটা একটু করা যাক। তাহলে প্রথম বৃত্ত, ঠিক আছে, প্রথম বৃত্ত, আর ডাইরেক্ট আমি R1 করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, লিখে দেওয়া যাক প্রথম বৃত্ত কি আছে, বড় হয়ে যাবে, তাছাড়া এই কারণের জন্য বলছিলাম। প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত আছে? 25 রয়েছে, ব্যাস রয়েছে, তাহলে 25/2 ইকুয়াল টু এটা সেন্টিমিটার। ওকে, এবার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত আছে? 9/2, তাহলে কত হচ্ছে? 4.5 সেন্টিমিটার। এবার এদের মধ্যে ডিস্টেন্স একটা নামকরণ করা যাক, এটা একটা এ বি হয়ে যাক, ঠিক আছে, আর এখানে একটা নাম দিয়ে দেওয়া হোক সি, আর এটা ডি হয়ে গেল স্পর্শ, আর এটা একটা নাম পেয়ে যাবে এ বি সি ডি, এটা ই করে দেওয়া যাক। তাহলে এখানে আমাদের ডিইটা দরকার পড়ছে, তো ডিইটা বের করে নিচ্ছি। ডিই চিত্র অনুসারে, হ্যাঁ, একবারে অত ডিটেলসে প্রয়োজন নেই। এ বি কত দাঁড়াচ্ছে? ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, এটা এক কাজ করে নেওয়া যেতে পারে যে পাশে এডি, ঠিক আছে, আমি এই পাশে লিখছি, তোমরা লিখে দিবে প্রথমেই, আর একটু ভালো হবে। এডি হচ্ছে আমাদের এটা, আর ওটা হচ্ছে বিসি, এই পাশে বসিয়ে দিলাম, আর বেটার হবে। তাহলে আমাদের এটা কত বের হচ্ছে? তাহলে এডি মাইনাস এ ই, কিন্তু হ্যাঁ, এটা ই, এ ই, তাহলে কত দাঁড়াচ্ছে? এটা মাইনাস 4.5। আচ্ছা, এটা থাক, আর মনে হচ্ছে তোমাদের সুবিধা হবে এটা রাখলে। আচ্ছা আচ্ছা, মাইনাস করে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। চলো, কত দাঁড়াচ্ছে? 8 হবে না? 8 4 12, হ্যাঁ 8 সেন্টিমিটার, ঠিক আছে, সরি পাশাপাশি উঠে যাচ্ছে। আচ্ছা, এইবার লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, আর এটা কিন্তু আমাদের কি দাঁড়াচ্ছে? অতিভুজ, তাই না? এটা 90 ডিগ্রি, এটুকু আমরা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার, আর আমাদের এটা বের করতে হচ্ছে, মানে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে অতএব অস্পর্শকটা কি দাঁড়াচ্ছে? ডিসি। এবার একটু তোমরা বলে দিতে পারো যে, কি বলতো, যে ডি সিডিই ত্রিভুজের ক্ষেত্রে, সিডিই ত্রিভুজ এর ক্ষেত্রে
আছে, পাশে একটু নোটেশন দিতে পারো, অত কিছু বলতে হবে না, যে অ্যাঙ্গেল CDE ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের কি বের করতে হচ্ছে, ডিসি। ডিসি স্পর্শকটা আমাদের চেয়েছে, তাহলে ডিসি আন্ডার রুট কি দাঁড়াচ্ছে, আচ্ছা এই আরেকটা বিষয়, এবিটা আমরা বের করে নিই, তাই না? আচ্ছা এবিটা আমরা কি করে পাবো, এবিটা এক কাজ করে নিই, এখানে করে দিচ্ছি। এবি অ্যাকচুয়ালি এগুলো একসঙ্গেই করা যেত, আমি এই জন্য আমি মাইনাসটা করতে চাচ্ছিলাম না, এই লাইনটা না করলেও হতো, যে এটা এবি তাহলে কি দাঁড়াচ্ছে, এবিটা অতিভুজ, এবি স্কোয়ার মাইনাস এস হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, এখানে বুঝতে পারলে দেখে এই জন্য মাইনাসটা প্রথমে আমি করতে যাচ্ছিলাম। তাহলে এইটা কত দাঁড়াচ্ছে বলো তো, দুটো প্লাস, তোমরা জানো এই দূরত্ব, এটা তোমাদের, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা তোমাদের জানা আছে, এটা তোমাদের উপপাদ্যই রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের বলো তো, √12.5 মাইনাস, ঠিক আছে দেখো এটা আমি আবার ক্লিন করে দিতে পারো, এটা প্রয়োজনই নেই লাইনটা। ঠিক আছে, 12.5 প্লাস 4.5 ইন্টু মাইনাস 12.5 মাইনাস 4.5, স্যার 8 লিখতে পারতেন, কেন এটা করলেন? ঠিক আছে চলো সেটা বলে দিচ্ছি। তাহলে কিন্তু তোমাদের এটা বের করারও প্রয়োজন নেই। ঠিক আছে, এটা বের করারও প্রয়োজন নেই, তুমি চাইলে এই লাইনটার কোনো প্রয়োজন নেই বের করা। কেন দেখো, লক্ষ্য করো, a প্লাস বি, আচ্ছা সরি এখানে স্কোয়ার আছে, হ্যাঁ এটা দেখছিলাম, সরি স্কোয়ারটা সারা পড়ে গেছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কি হয় বলো তো, 4ab, 4 ইন্টু মানে 4a 12.5 ইন্টু বি। বুঝতে পেরেছো কত ইজিলি ভাবে বেরিয়ে আসলো? এবার এটা একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এখানে 12, ঠিক আছে আমি একটু তাহলে একবার করে দিচ্ছি, ধরো 25 হচ্ছে আর 9 হচ্ছে, হ্যাঁ 25 ইন্টু 9 হচ্ছে, কেন বলো তো, 12.5 কে 2 দিয়ে গুণ করলে 25, 12.5 25, আর এখানে 4 আছে, এটা 2 গুণ 9 হচ্ছে, তার মানে গুণ করে দেখাতে হবে কি, বুঝতে পারলে কি না কেন বলো, এখানে 12.5 কে 2 দিয়ে গুণ করো কত হচ্ছে 25, আর এই যে 4 আছে এটাকে 2 দিয়ে গুণ করো 9, তাহলে 25, আচ্ছা একবার করে দিচ্ছি, তাহলে গুণ করে প্রথমটাতে 25 পেলাম, এর সঙ্গে 2 দিয়ে গুণ করলাম, আর এখানে 9 পেলাম, তাহলে কত দাঁড়াচ্ছে, যেহেতু রুট রয়েছে, আচ্ছা ইজি ভাবে দেখো আমাদের 25 মানে 25 কি করে বের করলাম, 9 বের করলাম, আশা রাখি তোমাদের বুঝতে প্রবলেম নেই, আর ইকুয়াল টু 15, ঠিক আছে আশা রাখি তোমাদের বুঝতে অসুবিধা নেই, খুব জটিল কিন্তু মনে হতে পারে, কিন্তু খুব ইজি ভাবে। এবার তুমি চাইলে কিন্তু এই পুরো লাইনটাকে বাদ দিতে পারো, এই পুরো লাইনটাকেই বাদ দিতে পারো এই এই জায়গাটার জন্য, আর এখানে আমি 8 বসালে আমার কিন্তু ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যেত। আশা রাখি ব্যাপারটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, আশা রাখি কোনো কনফিউশন থাকার কথা আর না। চলো এইটা আর cos থিটা ইকুয়াল টু 2, আচ্ছা এটাকে প্রথমটা ডাইরেক্ট এখান থেকেই করে দিচ্ছি, পরেরটাতে পরের লাইন, হ্যাঁ এটার পরের লাইন, তাহলে cos থিটা ইকুয়াল টু আমাদের কি বেরোচ্ছে, 2√3/r, আর এখান থেকে এটার পরের লাইন, হ্যাঁ এটার পরের লাইন, ওকে এটার পরের লাইনটা, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে sin থিটা ইকুয়াল টু 2/r, আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, জাস্ট ভ্যালু পুট করে দাও, 2√3/r that is square plus 2/r that is square equal to 1, তাহলে কি দাঁড়াচ্ছে 2 এর স্কয়ার 4, 3 √3 এর স্কয়ার 3, তাহলে কি হলো এখানে 4 আর 3 12 বাই r স্কয়ার প্লাস 4/r স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে কত দাঁড়াচ্ছে এটা r স্কয়ার 16 দাঁড়াচ্ছে,
তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 16। এটা আবার বলতে হবে কিভাবে আসলো, লসাগু আর হচ্ছে, আর স্কোয়ার ইকুয়াল টু 12 হচ্ছে, যোগ হচ্ছে 16। তাহলে এখানে আমাদের আর ইকুয়াল টু কত পেলাম, 4 পেলাম। এই প্লাস মাইনাস 4 হতো, মাইনাস কেন নিলাম না তোমাদের, ঠিক আছে, মাইনাস ভ্যালুটা এখানে কার্যকর হবে না এই কারণের জন্য। আমরা এই বিষয়টা কেন হবে না সেটা ক্লাস 11-এ গিয়ে শিখবো, ঠিক আছে, ওকে, ওখানে গিয়ে আমরা পাবো। আচ্ছা, এখানে তোমাদের যেহেতু মাইনাস ভ্যালু নেই, ঠিক আছে, কারণ এখানকার আর এর ভ্যালু নেই, এখানে আর এর ভ্যালু যখন আমরা মাইনাস দিব, ঠিক আছে, এখানে তখন কিন্তু আমরা থিটাটা ঠিকঠাক পাবো না এই কারণের জন্য, ঠিক আছে, ওটা আমরা 11 গিয়ে পাবো, ওকে। আচ্ছা, যেহেতু এখানে থিটা আবার কন্ডিশন দিয়ে দেওয়া আছে এই কারণের জন্য, ঠিক আছে। চলো এবার দেখো, নেক্সট আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেলাম, আর থিটার ভ্যালুটা আমাদের বের করতে হচ্ছে। যে কোনো একটাতে বসিয়ে দাও, তাহলে হবে, যে কোনো একটাতে। প্রথমটাতে বসিয়ে দাও 1 নম্বর সমীকরণ, পরেরটাতে 2 নম্বর সমীকরণ দিতে, তাহলে প্রথমটাতে বসিয়ে দাও, কোনো প্রবলেম নেই। তাহলে কি দাঁড়াচ্ছে, 4 cos থিটা ইকুয়াল টু 2√3, 2 কেটে গেল, তাহলে cos থিটা ইকুয়াল টু √3/2, আমরা এটা সমান সমান কি জানি, cos-এর হ্যাঁ 30 ডিগ্রি ভ্যালু, তাই না? তাহলে এখানে থিটা ইকুয়াল টু cos কেটে গেল, তো থিটা ইকুয়াল টু 30। তাহলে অ্যানসার কি দাঁড়াচ্ছে, অতএব r ইকুয়াল টু 4 and theta equal to 30, that is answer. ওকে, চলো নেক্সট। এটাও খুব ভালো একটা কোশ্চেন, a:b সমান দিয়ে দেওয়া আছে, খুব ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। আমি এর পরের থেকে করছি, a/b ইকুয়াল টু 3/2। ওকে, আমাদের মাইনাস করতে বলেছে, তো উভয় দিকে -1 করে দাও। a/b -1 ইকুয়াল টু 3/2 -1 করলাম। তাহলে এখানে আমরা কি পেলাম, এটা অর কিন্তু বা বাহ করতে পারো, a - b/b ইকুয়াল টু 2 দাঁড়াচ্ছে, 2 থেকে 3 থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে 1, তাহলে 1/2 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবারে পরের অংশটা করছি, কিন্তু এর পরের অংশ, তাহলে b/c ইকুয়াল টু 3/2 দাঁড়াচ্ছে। এখানেও যদি আমি সেম কাজটা করি, তাহলে b - c টা পাবো, কিন্তু নিচে একটা c থাকছে, সেই c নিয়ে আমাদের টেনশন হয়ে যাবে, এই জন্য এটাকে উল্টিয়ে দাও, তাহলে মানে বিপরীত প্রক্রিয়াটা করো, তাহলে এটা 2/3 হয়ে গেল। এবার সেম করো, -1 করে দাও, তাহলে c/b -1 ইকুয়াল টু 2/3 -1। তাহলে এখানে এগুলো অর হবে সবগুলো, বা তোমরা যেভাবে চিহ্ন দাও ওটা তোমরা জানো, ঠিক আছে, বা দিতে পারো, অর দিতে পারো। তাহলে এখানে c - b/b, আমাদের এই যে bটাকে ডেনোমিনেটরে নিয়ে আসা আমাদের টার্গেট, ওকে, নিচে নিয়ে আসা। আর এখানে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, 3 -3, ঠিক আছে, আর এখানে 2, তার মানে -1/3 আসলো। এইবার এখানে আমরা কি করছি, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে, b - c/b, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে 1/3। দেখো আমরা কিন্তু দুটোতেই পেয়ে গেলাম। এবার আমাদের টার্গেটটা কি বলা আছে, টার্গেটটা বলা আছে a - b = b - c করতে বলেছে। তাহলে দুটোকে আমরা অনুপাত করে দিই, তাহলে অতএব এটাকে থাক a - b/b = b - c/c সমান সমান, সরি, c/b, b বের করেছি আমরা, সরি, ঠিক আছে, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আমাদের 1/2 = 1/3। আচ্ছা, এবার b তো ক্যান্সেল আউট হয়ে গেল, কোনো অসুবিধা নেই, তোমাদের জানা আছে এটা। a - b = b - c, এখানে কাজ করো, কি আগে একটা করলাম, পাঁচশো দিয়ে গুণ করে দাও 6 দিয়ে, তাহলে 6 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে এখানে 3 থাকছে, 3 দুগুণ 6 এখানে 2 থাকছে, 3 দুগুণ 6 2, তার মানে অ্যানসারটা আমাদের কি দাঁড়ালো 3 কিন্তু 2, দ্যাট ইজ আমাদের অ্যানসার। ভেরি ভেরি গুড, খুব ভালো কোশ্চেন কিন্তু। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, 3 মাস অন্তর দেওয়া বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার
হারে সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে আমাদের। এখানে 3 মাস অন্তর দিয়েছে, তার মানে সুদের পর্ব আমাদের বের করতে বলেছে। প্রথমত সুদের পর্ব, সুদের পর্বটা আমরা কি করে পাবো, যে 12 মাসে কতবার দিচ্ছে, 3 মাস পর পর দিয়ে 3 বার হলে তাহলে আমরা 4 বার সেটা দিতে পারছি। আর একটা প্রবলেম কি আছে, সময়কে নিয়ে। সময় বছরে থাকতে হবে, কিন্তু এখানে মাস রয়েছে, সেটা একবারই করো, কোনো অসুবিধা নেই। 9/12 ইকুয়াল টু 3 4 12, অর্থাৎ 3/4 বছর পেয়ে গেলাম আমরা, যেটা 9 মাস ছিল। তাহলে আমাদের প্রবলেমগুলো সব সলভ হয়ে গেল। তাহলে সমূল চক্রবৃদ্ধিটা আমরা বের করবো, অ্যামাউন্ট যেটাকে বলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এটাকে অ্যামাউন্ট কি ছিল, পি ইন্টু পি কত আছে, ঠিক আছে, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100। তবে এখানে আর কত আছে 8, তাকে কিন্তু পর্ব দিয়ে আবার ভাগ করতে হয়, বাই 100 হোল টু দি পাওয়ার n। এবার n কত আছে, n কত আছে, কত সময় রয়েছে 3/4, তোমরা জানো তাকে আবার পর্ব দিয়ে গুণ করতে হয়, মানে কত বার, যেটা এই 4 কেটে গেল, 4 2 8 কাটলো। ঠিক আছে, এটা অ্যামাউন্ট বেরোচ্ছে কিন্তু সুদ কিন্তু বেরোয়নি। ওকে, আচ্ছা, অ্যামাউন্ট মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আর কি তোমরা অ্যামাউন্ট লিখবে না, সমূল চক্রবৃদ্ধি লিখবে। হ্যাঁ, তোমরা অ্যামাউন্ট লিখবে না, বা এ সমান লিখলে অসুবিধা নেই, তবে সমূল চক্রবৃদ্ধি লিখবে, তোমরা ওটা অভ্যস্ত। ঠিক আছে, আর এখানে এক কাজ করো, 100 সরি এটা প্লাস হবে, সরি, মানে তোমাদের এখানে বৃদ্ধি হয়ে গেছে, হাঁস না, হাঁস হলে মাইনাস, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। ঠিক আছে, সরি। আচ্ছা, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 102। হ্যাঁ, একবারে করে নিচ্ছ, কোনো প্রবলেম নেই কিন্তু, তার জন্য আবার লিখবো তারপরে আবার করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একবার লিখতে পারি বাই 100, তারপরে কিউব আছে যেহেতু একবারে করতে পারো, এতে কোনো প্রবলেম নেই, তুমি এই শর্টকাট মেথড ইউজ করতে পারো। প্রথমে আমি লিখলাম 2/100, তাকে যোগ করলাম, তারপরে কিউব রয়েছে জন্য 3 বার গুণ করলাম, কোনো প্রবলেম নেই। 100 102 হলো, কিউব আছে, কিউব থাকছে, 3 বার বসিয়ে দিলাম, তাহলে দুটো শূন্য করে কেটে দিলাম। এইবারে 102 ইন্টু 102 ইন্টু 102, 1061,208 বাই 100 আছে না, কোনো প্রয়োজন নেই, দশমিক বসিয়ে দাও, এটা তোমাদের জানা আছে। একের পরে যতগুলো শূন্য থাকবে উপরে আমি তত ঘর আগে দশমিক বসাতে পারি পিছন থেকে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যামাউন্ট বেরোলো, কিন্তু আমাদের কি বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তোমরা চক্রবৃদ্ধি লেখো, আমি ডাইরেক্ট সুদ লিখে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে, ওটা থেকে 10,000 থেকে এটা মাইনাস করে দিলে তাহলে কত দাঁড়াচ্ছে 612.08 টাকা, জাস্ট এটাই। ঠিক আছে, ওকে, এগুলোতেও একটু টাকা লিখবে। হ্যাঁ, টাকার কথাটা একটু লিখে দিও। ওকে, যেহেতু টাকার ক্যালকুলেশন হচ্ছে। ওকে, ঠিক আছে, আই হোপ সো ইউ আন্ডারস্ট্যান্ড, বেটার আন্ডারস্ট্যান্ড। চলো নেক্সট 7 নাম্বার, এ একক, বি একক ও সি একক মাত্রা বিশিষ্ট খুব খুব কনসেপচুয়াল অঙ্ক, এটা মানে খুব ডিপলি ব্যাপারটাকে ক্লিয়ার ভাবে বুঝতে হবে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু মিলানো খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, কারণ দেখো এবিসি আমাদের মানে একটি মাত্রা বিশিষ্ট একটি ঘরের, ঠিক আছে, মাত্রাগুলির ভিতরে সম্পর্কটা বের করতে বলেছে, ঘরের কিছু একটা থাকার কথা, যাই হোক একটু মিসিং হয়তো আছে, তো যাই হোক এটা একটা কোনো এক ঘন বস্তু বলে আমরা বুঝতে পারছি, যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা দিয়ে দেওয়া আছে। এইবার বলছে তাদেরকে এই ঘরটির আকৃতি কেমন হবে, আয়তঘন হবে, ঘনক হবে, না আদার্স কোনো এক রকম ভাবে বাঁকা কিছু একটা হবে, আমরা বুঝতে পারছি না।
ঠিক আছে, এটা বোঝার জন্য আমরা কি করব স্যার, এটাতে লক্ষ্য করো, খুব ভালো একটা কনসেপ্ট এই অঙ্কটাতে রয়েছে, যে a স্কোয়ার প্লাস, যদি এই অঙ্কটাকে কনসেপ্টটা ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু আমরা বুঝে উঠতে পারবো না এটা দিয়ে কিভাবে করবো, যে পরীক্ষায় তোমাদের এটা আসলে সেরে আসতে হবে। ঠিক আছে, পরীক্ষায় আসলে এটাকে সেরে আসতে হবে। এবার যারা বীজগণিতটাকে খুব ভালো করে বোঝে তারা এই লাইন থেকে দেখলেই চিনতে পারবে যে আমাদের কি করতে হবে। অ্যাকচুয়ালি এত বড় কোশ্চেন নিয়ে মাথা না, ব্যাপারটা হচ্ছে এই লাইনটার মধ্যে এমন কিছু একটা ম্যাজিক রয়েছে, সেটা যদি তুমি ধরতে পারো অঙ্কটা হয়ে যাবে, ওটাই মেইন কাজ। ঠিক আছে, তাহলে চলো এটা থেকে আমরা কি ম্যাজিক স্যার আপনি দেখতে পেলেন। ঠিক আছে, চলো এটাকে 2 দিয়ে গুণ করে দেওয়া যাক। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। যেই মাত্র আশা রাখি এই লাইনটা করার পর তোমার মাথায় অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আসলে আমরা কি দেখতে চাচ্ছি। ঠিক আছে, আর একটা বিষয় লক্ষ্য করো, তারপরে কোশ্চেনটা পড়ার পর যে ঘরটির আকৃতি আর এটা দিয়ে দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে যে এ বি সির মধ্যে একটা রিলেশন বের করতে হবে। এবার আমরা আয়ত ঘূর্ণর সঙ্গে এ বি সি রিলেশন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার কোনো রিলেশন, একটা রেশিও একটা থাকতে পারে। ঠিক আছে ব্যাপারটা, আর কি আছে, ঘনক রয়েছে, তোমাদের এই আয়ত ঘনতে দুটোই রয়েছে। তো তোমাদের হচ্ছে হ্যাঁ আয়তনের আয়ত ঘন যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে, ঠিক আছে, যে তোমাদের এই দুটোই আরো কনসেপ্ট রয়েছে ব্যাপারটা। তো এই দুটোকে যদি আমরা আয়ত ঘনর জায়গায় যদি ঘনকটা আমরা পেতাম আর বেটার হতো না, সেক্ষেত্রে এবিসি রিলেশনটা কি হওয়ার কথা, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান। ঠিক আছে, বুঝতে পেরেছো, একটু কনসেপ্টে আসলেই দেখো এই লাইনটাতে আমরা আশা রাখি এই লাইনটা তোমরা করেছো। আই হোপ সো ক্লাস কিউবে, হ্যাঁ ক্লাস কিউবের সূত্র এইটে এই লাইনটা তোমাদের করার কথা। ঠিক আছে, তো সেখান থেকেই বলছিলাম। তাহলে এখানে আমরা a স্কোয়ার প্লাস 2 সরি মাইনাস ছিল, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে আবার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc, তারপর প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। মানে সবগুলো কিন্তু ইউজ হলো, দুটো a স্কোয়ার দুটো বি স্কোয়ার সবই আছে, আমরা তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে দেখো এরপরে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আরো ক্লিয়ার হলে এই জায়গাটা আশা রাখি ক্লিয়ার হয়ে গেছে যে এখানে আমরা কি করব, তাহলে এই প্রত্যেকটা পদ 0, কারণ যে কোনো বর্গ পদ যদি 0 হয় তাহলে প্রত্যেকটা পদগুলো 0 হতে পারে কি, অবশ্যই সেগুলো 0, তাহলে এটাও 0 এটাও 0 এটাও 0। তাহলে অতএব a মাইনাস বি ইকুয়াল টু 0, বি মাইনাস সি ইকুয়াল টু 0 আর সি মাইনাস এ ইকুয়াল টু 0। দ্যাট মিনস a ইকুয়াল টু এখানে বি, বি ইকুয়াল টু সি and c equal to a. That means a equal to b equal to c, অর্থাৎ দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ ইকুয়াল টু উচ্চতা। এটা কি দাঁড়াচ্ছে ঘনকের ক্ষেত্রে। তাহলে ঘরটির আকৃতি কেমন হতে পারে, তাহলে অতএব তুমি লিখতে পারো দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ ইকুয়াল টু উচ্চতা। তাহলে আকৃতিটা কেমন হতে পারে, অ্যান্সারটা তাহলে কি দাঁড়ালো ঘন। তাহলে ঘরটি ঘনক আকৃতি, ঘরটি কেমন ঘনক আকৃতি। তাহলে অতএব ঘরটি ঘনক আকৃতি, তাহলে হবে ঘনকাকৃতি। ঠিক আছে, ওকে, আই হোপ সো ইউ আর অল আন্ডারস্ট্যান্ড। আর খুব ভালো অঙ্ক কিন্তু এটা। ঠিক আছে, চলো নেক্সট 8 নাম্বার। 8 নাম্বার কি আছে, একটি ঘরের দৈর্ঘ্য
সরি 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 একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে যা 42 সেন্টিমিটার এবং যেটি 30 ডিগ্রি বৃত্তস্থ কোণ উৎপন্ন করে। তাহলে চলো আগে বৃত্তস্থ কোণ বলছে মানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা একটা জ্যা আছে, তো জ্যাটার নাম আমি যদিও এবি দিয়ে দিচ্ছি, তো সেটা 42 সেন্টিমিটার, সে কেন্দ্রে গিয়ে কেন্দ্রে না বৃত্তস্থ কোণ, সরি, এটা 30 ডিগ্রি উৎপন্ন করলো, এটা কেন্দ্র, এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আমাদের কি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করতে বলেছে। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে এটা আমাদের 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটুকু তো তোমরা ক্লিয়ার, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা এটা বলে দিতে পারি যে এ ধরি এবি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 42 সেন্টিমিটার, তুমি ধরে লিখে দাও, আর চিত্র অনুসারে, অসুবিধা নেই, চিত্র দেখলে স্যার বুঝে যাবে। ঠিক আছে, তুমি ধরি বলে দিয়েছো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার অ্যাঙ্গেল এ সিবি ইকুয়াল টু 30, তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও বি, ও কেন্দ্র যেহেতু, ঠিক আছে, এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু 30 ইকুয়াল টু 60। এবার লক্ষ্য করে দেখো এ ও সি, এ ও বি ত্রিভুজ, এ ও বি কি আছে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা সমবাহু ত্রিভুজ কেন? আরে তোমরা জানো তো যে ও এ ইকুয়াল টু ও বি ব্যাসার্ধ, তাহলে স্যার এটা সমবাহু তবু কি করে হলো? লক্ষ্য করে দেখো, আরে এত দূর বলারই দরকার নেই, কারণ একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণে 60 ডিগ্রি হয়, লিখে দিতে পারো, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে অতএব সরি আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে যে ও ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু 42 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 42 সেমি। দ্যাট ইজ অ্যান্সার, ফিনিশ। চলো নেক্সট। এটা তো ওয়ান অ্যান্সার, তোমাদের বইয়ে আছে, এটা কি করে দিতে হবে, ওয়ান অ্যান্সার। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, আর ওদিক থেকে আমাদের tan 88 ধরবো, 87 ধরবো, 88 ধরবো, 89 ধরবো, আর সেটা 90 ডিগ্রি মাইনাস থিটা করে দেবো। আর এটা এটা বইয়ের অঙ্ক, পড়ানো হয়েছে, ঠিক আছে, বইয়ের অঙ্ক তোমরা করেছো। আর এটা ওয়ানই আসবে, tan tan সব tan আর cot, tan cot আসবে, বলে দিচ্ছি, ঠিক আছে, করে নিবে। ওকে, করে দিচ্ছি না কিন্তু, এটা বইয়ের অঙ্ক। ওকে চলো নেক্সট, এটা ওয়ান অ্যান্সার। আমি কিন্তু করতে হবে, কিন্তু 2 নম্বর আছে, ডাইরেক্ট ওয়ান বসালে হবে না কিন্তু, ঠিক আছে। চলো একটা অঙ্ক তোমাদের জন্য রাখছি, চলো 10 নাম্বার। 10 নাম্বার, ওয়াই ভেরিজেস জেড একটি ধ্রুবক। চলো এটা করে যাওয়া যাক, কি আছে, এরকম তো অঙ্ক আমরা করলাম যে এক্স ইকুয়াল টু, আমি পরের লাইনটা করছি, k1 yz, এখানে জেড একটি ধ্রুবক বের করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, আর এরপরের লাইনটা y ইকুয়াল টু k2zx, সেখানে তোমরা একটু বলে দিও k1 k2 টা কি, বলে দিও। হ্যাঁ, না ধ্রুবক আছে, শুধু অশূন্য ধ্রুবক লিখলে ভালো হতো, আমি শুধু ধ্রুবক লিখছি। আচ্ছা, এক্স ওয়াই পেয়ে গেলাম, জেডটা কি সেটা আমাদের বের করতে বলেছে। কাজ করি, এখান থেকে ওয়াই ভ্যালুটা বের করে নিই, ওয়াই ইকুয়াল টু, ওয়াই ভ্যালুটা বের করে নিই, না না এক্স এর ভ্যালু বের করে, দরকার নেই, অত দূর আর যাওয়ার কোনো প্রয়োজন নেই।
আচ্ছা, তাহলে এক কাজ করি, এখানে বসিয়ে দিই শুধু মানটা, এক্স এর ভ্যালু y ইকুয়াল টু k2z ইন্টু এক্স এর ভ্যালু কি আছে k1yz। এখান থেকে y কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি z স্কোয়ার ইকুয়াল টু 1 বাই k1 k2। তাহলে z ইকুয়াল টু আন্ডার রুট 1 বাই k1 k2 ইকুয়াল টু ধ্রুবক। সেটা ধ্রুবক, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। প্রুফ, বাস, ফিনিশ, অ্যান্সার কমপ্লিট। চলো 11 নাম্বার। এই একটা অঙ্ক তোমাদের কিন্তু থাকছে, রাখলাম বইয়ের অঙ্ক। তো বার্ষিক 5% সরল সুদের হারে 2004 সালের 1 জানুয়ারি থেকে 7 আগস্ট পর্যন্ত 5000 টাকার সুদ কত নির্ণয় করতে বলেছে। বাহ, ভালো কোশ্চেনটা। জানুয়ারি থেকে একদম জানুয়ারি 2004 সালের লিপ ইয়ার, তার মানে ফেব্রুয়ারি 28 হচ্ছে। তাহলে সময় একবার আমি সময় বের করে নিচ্ছি। হ্যাঁ, সময় জানুয়ারি হচ্ছে 31, জানুয়ারি ফেব্রুয়ারি 29, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এন্ড আগস্ট। এবার এখানে একটা বিষয়, একটা -1 মাইনাস করতে হবে, কারণ তুমি ব্যাংকে যেদিন টাকাটা রাখবে আর যেদিন থেকে উঠাবে একটা দিন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা দিন ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা একটু ক্যালকুলেশন করা যাক। 1 2 3 4 5 6 7, 3 7 21, 210। ঠিক আছে, আচ্ছা, এটা ওখানে আসলো, ঠিক আছে, এখানে মাইনাস করে দিলাম, তাহলে এখানে 1 2 আর 9 9 হচ্ছে প্লাস 9 ইকুয়াল টু 219। ঠিক আছে, 229 কেন বলছি, সরি 219 দিন। আর সেটা দেখো 219 দিন আছে, এবার এটাকে কিন্তু বছর করতে হবে। ঠিক আছে, 219 কে 365 দিনে আমরা বছর জানি, সেটা আমরা বছর করে নিলাম। তাহলে বছর হয়ে গেল, আমাদের কি বের করতে হবে, সুদ বের করতে হবে। ঠিক আছে, সুদ বের করতে হবে। কি আছে বাংলা জানেন, মোট সুদ, আর ডাইরেক্ট সুদ লিখে দেওয়া হবে। সুদ পিটিআর বাই 100, পি তো আমরা বের করলাম, পিটি আর কত আছে 5, এর নিচে আমি 100 বসিয়ে দিলাম। তাহলে কাটো এবার 5 7 35, 3 5 15। আচ্ছা, এটা কাটলাম, এখানে দুটো শূন্য আউট করে দিলাম। তারপরে এটাতে কেটে যাচ্ছে তো, বাহ, 3 3 9, হ্যাঁ 3 7 21, তাহলে 3 দিয়ে কেটে যাচ্ছে, তাই না, 3 3 9 3 7 21, বাহ। তাহলে কি দাঁড়ালো, 3 5 15, 150 দাঁড়াচ্ছে। ওকে, কোনো মিস্টেক নেই, এখন কোনো মিস্টেক নেই, 3 5 15, হ্যাঁ 150 টাকা। এটা আমাদের সুদ দাঁড়াচ্ছে 150 টাকা, 3 5 15, হ্যাঁ 50, হ্যাঁ ব্যাস 150 টাকা। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো, এবং লাস্ট ওয়ান। এটার সূত্র আমি তোমাদের কোটেশনটা দিয়ে রেখেছি, যে প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা, এটা তোমাদের বইয়েই দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, বইয়ে তোমাদের দিয়ে দেওয়া আছে। ওকে, এখানে 9 দিয়ে দেওয়া আছে, কারণ এখানে প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে, প্রথম ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য বা দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে, ঠিক একই রকম ভাবে এর পরের লাইনটাই তোমরা লিখতে পারো। ওখানে আমাদের 9, বাবা এটা 9ই দিয়ে দেওয়া আছে, একই কেস, সমান সমান হয়ে গেছে। তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা আছে, তাহলে এর পরের লাইনই করে নিচ্ছি। প্রথম ত্রিভুজের পরিসীমা কত আছে, না সরি, প্রথম ত্রিভুজের পরিসীমা কত আছে
30, আর দ্বিতীয় পরিসীমা কত আছে 18, ইকুয়াল টু, যেহেতু সদস্য কোনো অসুবিধা নেই, বি ও সি ই এফ, ওকে ওকে ওকে, তাহলে বিসি কত আছে, প্রথম ত্রিভুজের বিসি, হ্যাঁ ঠিক আছে, সেটা আছে 9, এখানেও 9ই দিয়ে দেওয়া ছিল, বাই পরেরটা ই এফ বের করতে বলেছে, ই এফ বের করতে বলেছে। তো চলো করা যাক, 6 দিয়ে 5 6 30, 3 6 18, তাহলে আমাদের আচ্ছা ই এফ বেরোচ্ছে, ই এফ ইকুয়াল টু 27/5, এরকম অ্যান্সার থাকবে। আর যদি খুব ইয়ে থাকে 27 2 দিয়ে গুণ করো 54, তাহলে তোমাদের আসছে 54, 4.5, 5.4, 5.4, তাহলে অ্যান্সারটা লিখে দিতে পারো যে ই এফ ইকুয়াল টু 5.4 সেন্টিমিটার, দ্যাট ইজ অ্যান্সার। আই হোপ সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, সবাই ভালো করে পড়াশোনা করো, আর পড়াশোনায় খুব মনোযোগী হয়ে মাধ্যমিক পরীক্ষাটা দাও। আর যারা সায়েন্স নিবে তারা ম্যাথমেটিক্সের জন্য আমি অবশ্যই তোমাদের পাশে রয়েছি ক্লাস 11। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, বাই বাই।